আসসালামু আলাইকুম, আমি আবু মুসালিন পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আমরা এর আগের ক্লাসে হচ্ছে কি আমাদের ইন্সপেকশন পার্টটুকু আমরা দেখেছিলাম। এবার আমরা দেখব রেসপিরেটরি এক্সামিনেশনের যে পালপেশন পার্টটুকু আছে সেটা। তো পালপেশনের ক্ষেত্রে আমরা মেজর কয়েকটা জিনিস দেখে নিই, যেমন হচ্ছে কি আমরা অ্যাপেক্স ভিকটা লোকেট করে নিই, তারপর হচ্ছে আমাদের পালপেশন অফ ট্রাকিয়া, দেন হচ্ছে কি আমাদের ভোকাল ফ্রেমিটাস দেখি, আর হচ্ছে কি আমরা টোটাল বাইলেটারাল চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা দেখে নিই। তো আমরা প্রথমেই হচ্ছে গিয়ে পালপেশনের ক্ষেত্রে পেশেন্টকে এক্সপোজ করে নিব এবং পেশেন্টের ডান পাশে দাঁড়াবো। ডান পাশে দাঁড়ায় প্রথম কাজ হবে আমাদের অ্যাপেক্স বিটটা লোকেট করে নেওয়া। তো আমরা হচ্ছে গিয়ে অ্যাপেক্স বিট লোকেশন আমরা হচ্ছে গিয়ে সিবিএস যখন পড়েছিলাম, সিবিএস এ ভিডিওতে আমাদের অ্যাপেক্স বিট লোকেট কিভাবে করে সেটা দেখানো হয়েছে। তো আমি আজকে এত ডিটেলসে যাব না, আমরা হচ্ছে নর্মালি অ্যাপেক্স বিটটা লোকেট করে নিব। তো আমরা যদি নর্মালি এই পজিশনে অ্যাপেক্স বিট না পাই, তাহলে পেশেন্টকে বলবো বাবা একটু লেফট ল্যাটারাল পজিশন হন বা একটু বাম দিকে ফেরেন। এই যে আমরা অ্যাপেক্স বিটটা পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ হবে আমাদের অ্যাপেক্স বিটটা লোকেট করে নেওয়া, অর্থাৎ কোন পজিশনে আছে বা কোন ইন্টারকোস্টাল স্পেসে অ্যাপেক্স বিটটা পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। তো আমরা ইন্টারকোস্টাল স্পেস গণনাও আমরা শিখেছিলাম এর আগের ভিডিওতে। আমাদের যে স্টার্নাল অ্যাঙ্গেলটা আছে সেটা বরাবর হচ্ছে কি আমাদের সেকেন্ড রিব থাকে, তার সেকেন্ড রিবের নিচে থাকবে হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তো আমরা এখান থেকে গণনা শুরু করব, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং আমাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে হচ্ছে কি আমরা অ্যাপেক্স বিটটা লোকেট করতে পেরেছি। এরপর আমরা হচ্ছে কি ফিতা দিয়ে মিড লাইন থেকে মেপে নিব যে মিড লাইন থেকে এটা কত সেন্টিমিটার দূরত্বে আছে। তো আমরা অ্যাপেক্স বিটটা লোকেট করে নিলাম। তো আমাদের এরপরে কাজ হবে ট্রাকিয়া পালপেট করে নেওয়া। তো আমরা ট্রাকিয়া পালপেট করার জন্য আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং রিং ফিঙ্গারটাকে আমরা ক্ল্যাভিকুলার স্টার্নাল এন্ডে রেখে ট্রাকিয়াটা হচ্ছে গিয়ে উপর থেকে পালপেট করে আসব। এই যে আমাদের হচ্ছে গিয়ে থাইরয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজের নিচ থেকে আমরা হচ্ছে গিয়ে পালপেট করতে করতে আসবো। আমরা হচ্ছে ফিঙ্গার ইনসিনুয়েট করে দেখবো যে ট্রাকিয়াটা আসলে সেন্ট্রালি আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এই পেশেন্টের ক্ষেত্রে ট্রাকিয়া সেন্ট্রালি আছে। এরপর আমরা দেখে নেব ট্রাকিয়াল টাগ। তো ট্রাকিয়াল টাগ দেখার জন্য আমাদের এই যে থাইরয়েড কার্টিলেজ আমরা হচ্ছে গিয়ে পালপেট করলাম, তার নিচেই আছে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজ থেকে আমরা স্টার্নামের ডিস্টেন্সটা মেপে নিব। তো স্টার্নামের ডিস্টেন্সটা নর্মালি হচ্ছে গিয়ে তিনটা আঙ্গুল পর্যন্ত হয়, 3 বা 4 আঙ্গুল পর্যন্ত হয়। যদি এর চেয়ে নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে পজিটিভ ট্রাকিয়াল টাগ। তো পজিটিভ ট্রাকিয়াল টাগ হতে পারে হচ্ছে গিয়ে সিওপিডি তে। এছাড়াও হচ্ছে কি আমরা ইন্সপেকশনের ক্ষেত্রেও আমরা ট্রাকিয়াল টাগ বুঝতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ট্রাকিয়া হবে। ট্রাকিয়াটা নর্মালি স্লাইটলি আমাদের রাইটে ডেভিয়েটেড থাকতে পারে। এখন ট্রাকিয়া ডেভিয়েশনের কিছু কজ আছে, ট্রাকিয়া সিভিয়ার ডেভিয়েশনের কিছু কজ আছে। আমরা এক্সরেতে অনেক সময় দেখে যাই ট্রাকিয়া কোনো একটা সাইডে ডেভিয়েট হয়ে গেছে। তো ট্রাকিয়াটা যদি হচ্ছে গিয়ে লাং প্যাথোলজি যেদিকে সেই দিকে ডেভিয়েট করে, তো সেটার কারণ হচ্ছে গিয়ে হতে পারে কোলাপস এবং সেটার কারণ হতে পারে ফাইব্রোসিস। এখন লাং প্যাথোলজি যেদিকে তার উল্টা দিকে বা অপোজিট সাইডে যদি ট্রাকিয়া ডিভিয়েট করে, সেক্ষেত্রে হচ্ছে ট্রাকিয়াকে কেউ ধাক্কা দিয়েছে। তো ট্রাকিয়াকে কে কে ধাক্কা দিতে পারে? হয় পানি ধাক্কা দিতে পারে, না হলে বাতাস ধাক্কা দিতে পারে। তো পানি ধাক্কা দেওয়া মানে হচ্ছে প্লুরাল ইফিউশন হয়েছে, আর বাতাস ধাক্কা দেওয়া মানে হচ্ছে নিউমোথোরাক্স হয়েছে। এরপর আমরা দেখে নেব হচ্ছে গিয়ে চেস্ট এক্সপান্সিবিলিটি। তো চেস্ট এক্সপান্সিবিলিটি আমরা 3টা পজিশনে দেখি। প্রথমে হচ্ছে গিয়ে আমরা উপর থেকে দেখে নিব। বাবা জোরে জোরে শ্বাস নেন আর ছাড়েন। তারপর আমরা নিপেলের লেভেল থেকে একবার দেখে নিব। আমরা এই যে একদম ল্যাটারাল থেকে মিডিয়ালের দিকে আসবো, এসে হচ্ছে গিয়ে দুইটা আঙ্গুল মিলাবো না, দুইটা আঙ্গুল হচ্ছে গিয়ে একটু এলিভেট করে রাখবো। বাবা জোরে জোরে শ্বাস নেন আর ছাড়েন। আমরা আমাদের ফিঙ্গার মুভমেন্টগুলো দেখব যে সিমেট্রিক্যাল হচ্ছে কিনা। তারপর হচ্ছে কি আমরা এই নিচের লেভেল থেকে একবার দেখে নেব। বাবা জোরে জোরে শ্বাস নেন আর ছাড়েন। আচ্ছা, তাহলে আমরা চেস্ট এক্সপান্সিবিলিটিটা দেখে নিলাম। তো অনেক বই লেখা আছে যে টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটিটা ফিতা দিয়ে মেপে নিতে। তো যেহেতু হচ্ছে গিয়ে এটা আমাদেরকে শিখায়নি বা হচ্ছে গিয়ে আমাদেরকে এটা করতে বলেনি, তো আমরা হচ্ছে গিয়ে এটা করব না, টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটিটা আমরা করব না। তো আমাদের কোনো একটা পাশে যদি লাংয়ের কোনো প্যাথোলজি থাকে, সেক্ষেত্রে আমরা চেস্ট এক্সপান্সিবিলিটিটার ক্ষেত্রে দেখব যে আমাদের অন্য পাশটা আঙুলটা যে পরিমাণ সরতেছে, বাট হচ্ছে ওই পাশে আঙুলটা সেই পরিমাণ সরতেছে না, অর্থাৎ ওই পাশে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড আছে। তো আমরা ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল মুভমেন্ট রেস্ট্রিকশনের কজটা হচ্ছে কি আমরা ইন্সপেকশনের ভিডিওতেও বলেছি, আবার বলতেছে যে ইউনিল্যাটারাল রেস্ট্রিকশন হতে পারে কোনো কোলাপসের কারণে, কোনো প্লুরাল ইফিউশনের কারণে, নিউমোথোরাক্সের কারণে ইউনিল্যাটারাল চেস্ট মুভমেন্ট রেস্ট্রিকশন হতে পারে। আর বাইল্যাটারাল চেস্ট মুভমেন্ট রেস্ট্রিকশন হতে পারে সিভিয়ার ইমফাইসেমার ক্ষেত্রে, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে।
আচ্ছা, এরপর আমরা দেখে নেব হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। তো ভোকাল ফ্রেমিটাসের জন্য আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে নেব যে পেশেন্টটাকে আমরা যতবার হাত রাখবো ততবার হচ্ছে গিয়ে যেন 3 বলে। আর এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যাব এবং মিড অ্যাক্সিলারি লাইনে আমরা 8 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যাব। এবং যেহেতু হচ্ছে গিয়ে আমাদের সুপ্রা ক্ল্যাভিকুলার অঞ্চলে আমাদের অ্যাপেক্সটা রয়েছে লাংসের, তো সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স থেকেই শুরু করব। তো বাবা, আপনার গায়ে আমি যতবার হাত রাখবো আপনি 3 বলবেন, ঠিক আছে? 3 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 3। তাহলে আমরা 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত মিড ক্ল্যাভিকুলার লাইনে গেলাম, এবার আমরা মিড অ্যাক্সিলারি লাইনে যাব। 3 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 3। এক্ষেত্রে আমাদের ভোকাল ফ্রেমিটাসটা নর্মাল হতে পারে, ইনক্রিজড হতে পারে এবং ডিক্রিজড হতে পারে। তো ইনক্রিজ ভোকাল ফ্রেমিটাস আমরা কখন পাবো এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি 3টা সি। তো 3টা সির মধ্যে একটা হচ্ছে গিয়ে কোলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, একটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাভিটেশন এবং একটা হচ্ছে কনসোলিডেশন। এবং ডিক্রিজ ভোকাল ফ্রেমিটাস সেক্ষেত্রে আমরা কি জন্য পেতে পারি? আমরা বাতাসের জন্য পেতে পারি, আমরা পানির জন্য পেতে পারি। অর্থাৎ প্লুরাল ইফিউশনের জন্য ডিক্রিজ ভোকাল ফ্রেমিটাস আমরা পেতে পারি, নিউমোথোরাক্সের জন্য আমরা ডিক্রিজ ভোকাল ফ্রেমিটাস পেতে পারি। আচ্ছা, তো আমাদেরকে হয়তো বা স্যার জিজ্ঞেস করতে পারে পালপেশনের সময় যে হোয়াট আর ইউর ফাইন্ডিংস। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে চিন্তা করে নেব যে আমরা আসলে এখানে পালপেশনে কি কি জিনিস দেখেছি। আমরা এখানে ট্রাকিয়া দেখেছি, আমরা এখানে অ্যাপেক্স বিট দেখেছি, আমরা এখানে চেস্ট এক্সপান্সিবিলিটি দেখেছি এবং হচ্ছে কি আমরা এখানে ভোকাল ফ্রেমিটাস দেখেছি। তো আমরা এইভাবে সিরিয়াল ওয়াইজ বলার চেষ্টা করব। তো আমরা বলবো যে অন এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম অফ দিস ইয়াং জেন্টলম্যান রিভিউজ দ্যাট trachea is centrally placed, apex bit is apex bit located in left fifth intercostal space 9 cm away from midline, vocal fremitus and chest expansion are normal. দেন যদি কোনো প্যাথোলজি দেখা যায় অর্থাৎ ট্রাকিয়াটা যদি কোনো দিকে শিফটেড হয় তাহলে আমরা বলবো যে ইয়ং জেন্টলম্যান রিভিউজ দ্যাট অন পালপেশন ট্রাকিয়া ইজ লেফট অর রাইট ডেভিয়েটেড, অ্যাপেক্স বিট ইজ 11 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম মিডলাইন অর অ্যাপেক্স বিট ইজ নট ইমপালপেবল। তারপর আমরা ধরলাম হচ্ছে গিয়ে চেস্ট এক্সপানশন কোনো একটা সাইডে রিডিউস, তাহলে আমরা বলতে পারি যে চেস্ট মুভমেন্ট ইজ রিডিউসড অন লেফট অর রাইট সাইড। এরপর আমরা দেখছি যে ভোকাল ফ্রেমিটাস হয়তো বা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে কত নাম্বার ইন্টারকোস্টাল স্পেস থেকে কত নাম্বার ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত ইনক্রিজ বা ডিক্রিজ পেলাম সেটা আমরা বলতে হবে। যেমন ধরে নেই আমরা হচ্ছে গিয়ে আমরা লেফট 4 থেকে লেফট 6 পর্যন্ত ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে চেস্ট ভোকাল ফ্রেমিটাস হচ্ছে রিডিউসড পেলাম। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ভোকাল ফ্রেমিটাস ইজ রিডিউসড অন লেফট 4th intercostal space to left 6th intercostal space along the mid clavicular line। এভাবে হচ্ছে কি আমাদের এক্সামিনেশন ফাইন্ডিং গুলো আমরা প্রেজেন্ট করতে পারি।